তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজ আমি আমার ঝুলি খুলে বের করেছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প জয়যাত্রা। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে বুড়োদা। ওধার থেকে অপরিচিত গলায় প্রশ্ন ভেসে এলো, আমি কি অমুকের সঙ্গে কথা বলছি? সাই দিতে টেলিফোনের ও প্রান্ত থেকে যে সমাচার কানে এলো শুনে আমি অবাক। কথা বলছেন দিল্লির একটি গবেষণা সংস্থার কলকাতা শাখার সর্বেসর্বা এক অবাঙালি ভদ্রলোক। তার বক্তব্য তাঁদের সমগ্র প্রতিষ্ঠানের নতুন কর্ণধার বা ডাইরেক্টর ডক্টর বিবি চ্যাটার্জি আজই বিকেলের প্লেনে দিল্লি থেকে কলকাতা আসছেন। মাত্র 2 দিন থাকবেন এখানে, তাই ভেরি বিজি প্রোগ্রামটা। দিল্লি থেকে তিনি কেবলে নির্দেশ পাঠিয়েছেন, টেলিফোনে হোক বা যে করে হোক আমার সঙ্গে যেন একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখা হয়। ডক্টর চ্যাটার্জি আগামীকাল আমারই বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসবেন। অতএব আগামীকাল কখন আমার সুবিধে হবে এখানকার অফিসারটি এটুকুই জিজ্ঞাসা। আমি ভেবেই পেলাম না কে ডক্টর বিবি চ্যাটার্জি, অথবা কি তাঁর উদ্দেশ্য। দিল্লির ওই সর্বভারতীয় কেন্দ্রীয় সংস্থাটির নামটাই শুধু শোনা ছিল। আর যতদূর মনে পড়ে ওই নামের এক প্রবাসী ভারত সন্তানের কী সব কৃতিত্বের খবর কিছুকাল আগে কাগজে বেরিয়েছিল। বিদেশে তাঁর কী সব রিসার্চের ফল সংশ্লিষ্ট বিজ্ঞানী মহলের সামনে নাকি অনেক নতুন সম্ভাবনার রসদ এনে দিয়েছে। কাগজে ওই কৃতি ভারত সন্তানের কোনো ছবি বেরিয়েছিল বলে মনে পড়ে না। বিজ্ঞান আমার কাছে একটা দুর্বোধ্য বস্তু, ও নিয়ে জীবনে কখনো মাথাই ঘামায়নি। ভারতবর্ষের কোথায় কত রকমের গবেষণার খাঁটি আছে তার হিসেব দিতে বললে পালিয়ে মান বাঁচাতে হবে। এহেন মানুষের কাছে অমন একজন মনীষী ব্যক্তি দেখা করতে আসছেন শুনলে ঘাবড়ে যাবার কথা। কেন বা কি বৃত্তান্ত জিজ্ঞাসা করতে টেলিফোনের ওধারের অফিসার ভদ্রলোক আর কিছুই বলতে পারলেন না। আমি আগামীকাল সকালের দিকে সময় দিলাম। তারপর ঘুরে ফিরে অনেকবার অনেক রকমভাবে এই সাক্ষাৎকারের উদ্দেশ্য অনুমান করতে চেষ্টা করলাম। অনুমানের ব্যাপারে আমার স্ত্রীর মাথা আমার থেকে একটু বেশি পরিষ্কার। শুনে তিনি বললেন, হয়তো তোমাকে দিয়ে চটকদার কিছু বিজ্ঞাপন লেখাতে চান। আমার সাহিত্য জীবনে ওইটুকুই এক কলঙ্কিত অধ্যায়। পয়সার অভাবে একসময় ছোটোখাটো ব্যবসায়ীদের পসরা বিক্রির উদ্দেশ্যে মাথা খাটিয়ে অনেক রকম চটকদার বিজ্ঞাপন লিখে দিতাম। ইংরাজি বিজ্ঞাপনের বাংলা তর্জমাও করে দিতাম। কিন্তু সে 2 যুগ আগের কথা। এক আমার স্ত্রী ভিন্ন দুনিয়ায় আর কেউ বোধহয় সেই দুর্দিনের স্মৃতি মনে করে বসে নেই। তাছাড়া বিজ্ঞাপন লেখানোর তাগিদে এক সর্বভারতীয় সংস্থার কর্ণধার বাতাস সাঁতরে দিল্লি থেকে 2 দিনের জন্য কলকাতায় এসে সশরীরে বাড়িতে হানা দেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট করবেন, এ নিতান্ত উর্বর মাথা ভিন্ন আর কারো দ্বারা কল্পনা করা সম্ভব কিনা জানি না। যাই হোক, পরদিন সকালে নিচের বসার ঘরটা একটু ঝেড়ে মুছে রাখা হলো। আর কাঁটায় কাঁটায় ঠিক 8:30টার সময় দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখলাম একখানা বিশাল ঝকঝকে গাড়ি এসে বাড়ির গায়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পিছনের দরজা খুলে দামি স্যুট পরা এক ভদ্রলোক নেমে বেশ সপ্রতিভ ব্যস্ততায় বাড়িতে ঢুকে পড়ল। ওই 5-7 সেকেন্ডের মধ্যে মাথায় একখানা বড় টাক আর পরনের ঝকঝকে পোশাক ছাড়া ভালো করে আর কিছু ঠাউর করতে পারলাম না। শুধু এইটুকুই বুঝলাম
ইনি কেন্দ্রীয় গবেষণা সংস্থার কর্ণধার ডক্টর বিবি চ্যাটার্জি। তাড়াতাড়ি নিচে নেমে এলাম। দুহাত জুড়ে সাদর অভ্যর্থনায় ঘরে এসে দাঁড়িয়েই হকচকিয়ে গেলাম কেমন। লোকটি না বসে দাঁড়িয়েই ছিল আর দেয়ালে টাঙানো ছবি দেখছিল। আমি ঘরে পা যাওয়া মাত্র এক গাল হেসে আর চকিতে এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে ফেলল। আমি সরে দাঁড়াবার সুযোগও পেলাম না। প্রণাম করে মুখোমুখি সোজা হয়ে দাঁড়াতে আমি যেন বিমূঢ় কয়েক মুহূর্ত। আপনি, তুমি, আরে তুই বঙ্কা! কি কাণ্ড, কি কাণ্ড! তুই বঙ্কা আর তুই ডক্টর বিবি চ্যাটার্জি! তুই 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 আমার দিকে চেয়ে আছিস তো, না কোন দিকে চেয়ে আছিস বল না? আমার দিকেই নিশ্চয় চেয়ে আছে। সমস্ত মুখখানা হাসিতে ভরা, আর সে যে কি সুন্দর হাসি আমি বলতে পারবো না। অথচ মুখের ওই বাঁ দিক সেই আগের মতো চাপ খাওয়া বাঁকা। মাথা জোড়া টাকখানা অবশ্য আমার অদেখা এবং পরের ব্যাপার। হাসি মুখে ধপ করে সোফায় বসে পড়ে বঙ্কা বলল, আমাকে তুমি একদম ভুলে মেরে দিয়েছো দেখছি। আমি তখনও হাঁ করে দেখছি ওকে। হ্যাঁ, আমার ভালো লাগছে, আশ্চর্য রকম ভালো লাগছে ওই মুখখানা। মনে হচ্ছে বাইরের খুঁটের ওপর দিয়ে কি এক জ্যোতির প্রসাদ যেন সমস্ত মুখে ছড়িয়ে আছে। বিস্ময়ে আনন্দে ঘুরে দাঁড়িয়ে আমি হাঁক দিলাম, ওগো, কে এসেছে শিগগির দেখে যাও, শিগগির। আমার স্ত্রীও সম্ভবত ওই বিশাল ঝকমকে গাড়ির গণ্যমান্য অতিথিকে এক নজর দেখে নেবার লোভে নিচে নেমে এসে দরজার আড়ালে দাঁড়িয়েছিলেন আর আমারই মতো অবাক হচ্ছিলেন। ভিতরে এসে দাঁড়াতেই হাসি মুখে উঠে তাকেও প্রণাম করল। ভালো আছো কাকিমা? কাকাবাবু তো আমাকে দেখে হাসছে। যত হাসছে আমার তত ভালো লাগছে। আমার স্ত্রী বললেন, তো আমিও হয়েছি রে। তুই সেই বঙ্কা এমন হাঁক ডাক করা নামজাদা মানুষ হয়েছিস। হ্যাঁ। বঙ্কা আরো বেশি হাসছে। বলল, তোমরা এত খুশি হবে জানি বলেই এত কাজের মধ্যেও টুক করে একটু দেখা করে যেতে এলাম। ওর কাকিমা হাসি মুখেই ফোঁস করে উঠলেন, বড় দরদ তোর কাকা কাকিমার উপর। 20 বছর বাদে টুক করে একবার দেখা করে যেতে এলি। কি করব, কলকাতা ছাড়ার পর 9 বছর লাগলো বোম্বাইয়ের লেখাপড়া শেষ হতে। তারপর একটানা 11-12 বছর তো বিদেশে কাটালাম। দিল্লির চাকরি নিয়ে মাত্র মাস 6 আগে ফিরেছি, আর তারপর কলকাতায় এই প্রথম। তোর মা ওপরের দিকে একটা আঙুল তুলে জবাব দিল, বোম্বাইয়ে থাকতেই গেছেন। আহা, কত বড় হয়েছিস, দেখে যেতে পারলেন না? হাসি মুখেই বঙ্কা বলল, বড় কতটা হয়েছি জানি না, তবে যেটুকু হয়েছি তা যার জন্য হয়েছি তিনি দেখলেন। ইঙ্গিতে আমাকে দেখিয়ে আবার বলল, যা কিছু হয়েছে সে ওই কাকার জন্য। এই জন্য আমি ভুলি কখনো, তাহলে যেন আমার সব আশায় ছাই পড়ে। আমি হতভম্ব একেবারে। স্মৃতির দরজায় ঘা দিয়েও ভেবে পেলাম না ওর বড় হবার ব্যাপারে আমি আবার কবে কি করলাম। আমার স্ত্রীও অবাক তেমনি। ও হাসছে মুখ টিপে। আমাদের দুজনের মধ্যে কার দিকে চেয়ে হাসছে সঠিক ঠাওর করা গেল না। পরের কথা শুনে বুঝলাম সকৌতুকে আমাকেই লক্ষ্য করছে। বলল, বিদেশ থেকে ফেরার আগে শেষের দিকে আমি কোনো বিজ্ঞানী মহলে বা ছাত্র সভায় বক্তৃতা করতে উঠলে আমার এই টেরা চোখ আর একদিকে তোবড়ানো গাল দেখেই সব থেকে আনন্দের সাড়া পড়ে যেত, আর থামলেই আরো কিছু বলার জন্য হইচই পড়ে যেত। আমার এই চেহারাখানায় সব থেকে বেশি পাবলিসিটির কাজ করত। এখনো বুঝতে পারছো না? আমার স্মৃতির সমুদ্রে হঠাৎ প্রচণ্ড আলোড়ন একটা। হ্যাঁ, পেরেছি 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 পেরেছি। বিস্ময়ে আনন্দে চোখের দুকোণ শিরশির করে উঠল আমার। এরকমও হয়? এ কি আমি সত্যি বিশ্বাস করব?
ওর ভাত খেয়ে যাবার সময় নেই। আমার স্ত্রী তাড়াতাড়ি চা জল খাবার এনে দিল। আরও 1 ঘন্টার হাসি খুশি গল্প গুজবের ফাঁকে ফাঁকে প্রায় 21 বছর আগের একটা চিত্র আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। গগনদা আর ভবানী বৌদির ছেলে বঙ্কা। ওর নাম যে বঙ্কিম বিহারী তাও জানতাম না। গগনদা আমার আত্মীয় নন। তখন যে বাড়িতে থাকতাম তার একতলায় পিছনের 2টো খুপড়ি ঘর ভাড়া করে গগনদা থাকতেন। বেসরকারি আপিসের কেরানি, এরই ভাড়া গুনতে হিমশিম খেতেন। বয়সে আমার থেকে বছর 6 বড় হবেন। ভবানী বৌদি হয়তো আমার সমবয়সী হবেন। 4 বছরের ওই ছেলে নিয়ে ওরা সে বাড়ির বাসিন্দা হয়েছিলেন। ছেলেটাকে দেখে কিরকম যেন লাগতো আমাদের। এমনিতে বেশ ফর্সা, 1 মাথা কোঁকড়া চুল, কিন্তু চোখ দুটো একটু বেশি রকম টেঁড়া। ওর বাপও সামান্য টেঁড়া, কিন্তু চোখে বেশ ধাক্কা লাগতো ছেলেটার মুখের বাঁ দিকে তাকালে। কানের গোড়া থেকে গালের 8খানা পর্যন্ত হাড়গোড় শুদ্ধ চাপ খেয়ে বসে গেছে। বঙ্কার বছর 13 বয়সের সময় মাত্র দিন কয়েকের জ্বরে ভুগে গগনদা মারা গেলেন। ওই ছেলে নিয়ে ভবানী বৌদি অকুল পাথারে পড়লেন। শুনলাম বোম্বাইয়ে তার এক ভাই ব্যবসায় অবস্থা ফিরিয়েছে, কিন্তু ভবানী বৌদি তার ঠিকানা পর্যন্ত জানে। সে এক সংকটের দিন গেছে মহিলার। আপিস থেকে যে কটি টাকা পেলেন বড় জোর 1.5-2 বছর চলতে পারে। তারপর কিন্তু আমরা যত ভাবতাম, ভবানী বৌদি যেন অতটা ভাবতেন না। বলতেন, ভগবান টেনে যখন নিয়েছেন একজনকে, ব্যবস্থাও তিনিই করবেন, আমি ভেবে কি করব। আমাকে শুধু অনুরোধ করেছিলেন ছেলেটার পড়াশোনা যদি একটু দেখি। স্কুলের পড়া চালানোই দায়, বাড়িতে মাস্টার রাখার প্রশ্নই ওঠে না। সেই থেকে বঙ্কার সঙ্গে আমার ভাব। রোজই প্রায় সন্ধ্যার পর আমার কাছে পড়তে আসতো। ছেলেটার প্রতি সেই থেকে আমার একটা মায়া পড়ে গেছিল। ওই বয়সের ছেলে সচরাচর অমন বাধ্য হয় না, কিন্তু ছেলেটাকে প্রায় বড় বিমর্ষ মনে হতো আমার। জিজ্ঞাসা করলেও কিছু বলতো না, চুপ করে থাকতো। একদিন ওর মাকে জিজ্ঞাসা করতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, যেমন বরাত আমার, ওর ওই চোখ আর ওই মুখ দেখে স্কুলের আর পাড়ার ছেলেরা সারাক্ষণ ওর পিছনে লেগেই আছে। একটা দিনও ওর না কেঁদে কাটে না। শুনে খুব দুঃখ হয়েছিল। ছোট ছেলেদের ব্যাপার কি আর বলবো। কিন্তু শুনলাম শুধু ছেলেরা নয়, বিরূপ হলে স্কুলের মাস্টাররা পর্যন্ত নাকি ওর চেহারা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, টিকা টিপ্পনি কাটে। ছেলেটা বোকা নয় আর পরিশ্রমীও খুব, অথচ বয়সের তুলনায় অতিরিক্ত সরল। সম্ভব অসম্ভব যে যা বলে তাই বিশ্বাস করে। এটা দোষ কি গুণ আমি সবসময় ঠাওর করে উঠতে পারতাম না। বছর খানেক পরের কথা, বঙ্কা সেবারে ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠবে। অ্যানুয়াল পরীক্ষার 1.5 মাস আগে বেশ কিছুদিন ভুগে উঠল। এই একটা বছরে ওদের সংসারের অভাব অনটন আরও স্পষ্ট হয়ে উঠেছে, আর ছেলেটাও আরও বিমর্ষ, আরও ঠান্ডা হয়ে উঠছে। যাই হোক, অসুখ থেকে ওঠার পর বঙ্কার মাথায় পরীক্ষার দুর্ভাবনা চেপেছে। 3-4 দিন ধরে আবার আমার কাছে পড়তে আসছে। রাত 10টার আগে উঠতেই চায় না। কিন্তু তারপরেই পরপর 3 দিন ওর দেখা নেই। আবার অসুখে পড়লো কিনা আমার সেই ভাবনা। স্ত্রী বললেন, এই 3 দিনের মধ্যে ওর মায়েরও নাকি দেখা মেলেনি। চিন্তিত হয়ে খবর নেবার জন্য নিচে নেমে এলাম। খুপড়ি ঘরের সামনে গালে হাত দিয়ে ভবানী বৌদি চুপচাপ বসে আছেন, বিষণ্ণ মুখ। আমি জিজ্ঞাসা করলাম, বঙ্কা কোথায়? মুখের ইশারায় ওদিকের ঘরটা দেখিয়ে দিলেন। আমি একটু ঘাবড়েই গেলাম। 3 দিন ধরে পড়তে আসছে না, ভালো আছে তো? ভবানী বৌদি জবাব দিলেন, ভালোই আছে। আর স্কুলেও যাবে না, পরীক্ষাও দেবে না বল। এবারে অবাক আমি। কেন, কি হয়েছে? কি হয়েছে শুনলাম। দুঃখও হলো, আবার রাগও হলো। এমন সরল বিশ্বাসী ছেলেও এই যুগে হয়। অসুখের দরুন
শরীর খারাপ হতে ছেলের দল ওকে নিয়ে আরো বেশি ঠাট্টা তামাশা শুরু করেছিল। সব কটা বিষয়ের মধ্যে বঙ্কার ভূগোলে বেশি ভয় ছেলেরা জানত। এদিকে ভূগোলের টিচারটিও বেশ করা, কি কারণে তিনিও দিন কতক অনুপস্থিত। জনা কয়েক ছেলে প্ল্যান করে বঙ্কাকে বলল, এবারে আর ভূগোল পরীক্ষার জন্য কোনো চিন্তাই নেই, কারণ ভূগোল স্যারের মনের বড় অদ্ভুত পরিবর্তন হয়েছে। বাড়িতে গিয়ে প্রণাম করে দাঁড়ালেই 50 নম্বরের প্রশ্ন বলে দিচ্ছেন। ওরা সব একে একে গিয়ে অ্যানুয়ালের 50 নম্বরের প্রশ্ন জেনে এসেছে। বঙ্কা আশান্বিত হয়ে কি প্রশ্ন জানতে চেয়েছিল, কিন্তু ওদের বলার উপায় নেই, কারণ ভূগোল স্যার শাসিয়ে দিয়েছেন। কেউ কাউকে বলেছে জানলে তিনি আস্ত রাখবেন না। যার প্রশ্ন জানার দরকার সে তাঁর বাড়ি এসে জেনে যাক। সেই বিকেলেই বঙ্কা উৎফুল্ল চিত্তে ভূগোল স্যারের বাড়ি গেছিল, গিয়ে প্রণাম করেছিল। তারপর 50 নম্বরের প্রশ্ন বলে দেবার আবেদন জানিয়েছিল। ভূগোল স্যার তক্ষুনি ওর কান ধরে হিড়হিড়ি করে টেনে এনে একেবারে বাড়ির বাইরে এসে দু গালে ঠাস ঠাস করে দুটো চর কষিয়ে তাড়িয়ে দিয়েছে। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বললাম, আচ্ছা ওকে একবার আমার কাছে পাঠিয়ে দিন তো, বলবেন বিশেষ কথা আছে। আধ ঘন্টা বাদে বঙ্কা এলো, নিষ্প্রভ বিমর্ষ মুখ। না, আমি ওকে কোনো রকম সান্ত্বনা দিইনি, কোনো উপদেশও দিইনি। আমি ওকে শুধু দুটি জীবনের কথা শুনিয়েছিলাম। প্রথমটির নায়ক প্যাঁকাটির মতো একটি ছোট ছেলে। ছেলেটার মুখ সর্বদাই ভয়ে সাদা, ভিতরে ভিতরে সর্বদা একটা চাপা ত্রাস। নিঃশ্বাস নিতে ফেলতে ছাই ছাই শব্দ হতো। স্কুলের টিচারের নির্দেশে পড়া বলার জন্য অথবা আবৃত্তি করার জন্য উঠে দাঁড়ালে দুই হাঁটু ঠক ঠক করে কাঁপত। গলা দিয়ে স্বর বেরোত না, কারণ সব থেকে বড় খুঁত তার মুখেই। কথা বলতে গেলেই তার দুপাটি উঁচু দাঁত বিচ্ছিরিভাবে বাইরে বেরিয়ে আসে, আর চিবুকের একদিক কুৎসিতভাবে বেঁকে যায়। ছেলেরা সব সেই মূর্তি দেখে হেসে ওঠে, টিচারও। ছেলেটা কাঁপতে কাঁপতে বসে পড়ে। কিন্তু এই দুর্বলতার দরুনই ভিতরে ভিতরে একটি অদ্ভুত রোগ চেপে গেল ছেলেটার। মনে মনে সে জীবন যুদ্ধে নামল। শ্বাস প্রশ্বাসের সাঁই সাঁই শব্দটাকে সে সংকল্পের হিস হিস শব্দে পরিণত করতে চাইল। কথা বলতে গেলে যে দুপাটি দাঁত বেরিয়ে আসে আর যে চিবুক বেঁকে যায়, সেগুলোকেই সংকল্প সিদ্ধির হাতিয়ার করে তুলতে চাইল। সে লক্ষ্য করত স্বাস্থ্যবান শক্তপোক্ত ছেলেরা কায়িক পরিশ্রমের খেলা ভালোবাসে, দৌড়ঝাঁপ করে, সাঁতার কাটে, ঘোড়ায় চড়ে, ব্যায়াম করে, আর সেই সব ছেলেদেরই বেশি সমীহ করে অন্য ছেলেরা। নিজেকে ওদের মতোই শক্ত সবল দুঃসাহসী ভাবতে লাগলো ছেলেটি। ঠিক তাদের মতো খেলা করা, সাঁতার কাটা, ঘোড়ায় চড়া, ব্যায়াম করা শুরু করে দিল সে। ওদের থেকেও দ্বিগুণ উদ্যমে যেন নিজের দুর্বলতার প্রতিহিংসা নিতে লাগলো সে। কয়েক বছরের মধ্যেই সবল স্বাস্থ্যের প্রতিমূর্তি যেন ওই ছেলে। তার সাহসের প্রশংসায় কে না পঞ্চমুখ। অ্যারিজোনায় ঘোড়ায় চেপে গবাদি পশু ঘেরাও করতে তার মতো পটু কে? রকিতে ভালুক শিকার আর আফ্রিকায় সিংহ শিকারে তার সঙ্গে এঁটে উঠবে কে? স্পেনের যুদ্ধে রাফ রাইডার্সের প্রিয় দুর্ধর্ষ নেতাকে দেখলে একদিনের সেই প্রিয় নেতাকে কে চিনবে? আর কথা বলা, বক্তৃতা করা, হ্যাঁ, সেই দাঁত বেরিয়ে পড়ত, চিবুকের সেই একদিক বেঁকে যেত, কিন্তু সে তখন আর কুৎসিত ঠেকত না কারো চোখে। ওই খুঁতগুলি উল্টে যেন সকলের চোখে একটা প্রিয় বৈশিষ্ট্য। কেদি কথা বলবে, বক্তৃতা করবে শুনলে আনন্দে জনসমুদ্র ছুটে আসত। হ্যাঁ, একদিনের সেই পলকা স্বাস্থ্য ভীরু ছেলেটি স্বাস্থ্য জয় করেছিল সক্রিয়ভাবে নিজেকে স্বাস্থ্যবান দৌড়ে নিয়ে। ভীরুতা জয় করেছিল নির্ভীকের মতোই সক্রিয় হয়ে। আর শারীরিক ত্রুটির ঊর্ধ্বে উঠেছিল নিজের মধ্যে, আর 5 জনের মতো চিত্তাকর্ষক কিছু আছেই, এই বিশ্বাসটুকু সর্বদা সজাগ রেখে।
কে এই টেডি? কে সেই ছেলে? রুজভেল্ট, সর্বকালের স্মরণীয় পুরুষ, এক বিশাল দেশের ভাগ্যবিধাতা, জনপ্রিয় রাষ্ট্রনায়ক থিওডর রুজভেল্ট। আর একটি ছেলে, এত সরল যে সকলে ওকে বোকা ভাবে। ছেলেটা নিঃস্ব, গরিব, রেল রোড ইয়ার্ডে সামান্য মাইনের 5 মাসের কাজ করে। প্রচণ্ড গরম সেদিন, মাথার ওপর সূর্য যেন গলানো আগুন ঢালছে, পাহাড়ের সমস্ত সবুজ ঝলসে গেছে। সেই এক দুপুরে ইয়ার্ডের ফোরম্যান ছেলেটিকে বলল, লাল সিগন্যাল ল্যাম্পের জন্য স্টোর থেকে খানিকটা রেড অয়েল অর্থাৎ লাল তেল নিয়ে এসো তো। সেই দারুণ গরমে ঘেমে নিয়ে ছেলেটা 1 মাইল দূরের স্টোরে এলো রেড অয়েল নিয়ে। রেড অয়েল, লাল তেল কি জন্য? স্টোর ক্লার্ক জিজ্ঞাসা করল। সিগন্যালের লাল লণ্ঠন জ্বালার জন্য, ফোরম্যান চাইলেন। ও, বুঝে নিয়ে স্টোর ক্লার্ক একটু খোঁজাখুঁজি করে বলল, তুমি সামনের স্টোরে যাও, আমার রেড অয়েলের স্টক ফুরিয়ে গেছে। সামনের স্টোর অর্থাৎ আবার 1 মাইলের হাঁটা পথ, গরমে গায়ের চামড়া ঝলসে যাচ্ছে। কিন্তু ও ছেলে কোনো কষ্টের পরোয়া করার পাত্র নয়। তার ফোরম্যান চেয়েছে যখন, আনতেই হবে রেড অয়েল। কিন্তু দ্বিতীয় স্টোরেও নেই। সেখানকার লোক ছেলেটাকে পাঠালো 1.5 মাইল দূরের ইয়ার্ড মাস্টারের কাছে। সেখানে থাকা সম্ভব না, সেখানেও নেই রেড অয়েল, তবে অমুক জায়গায় থাকতে পারে। সে আগুন ঝরা সমস্ত দুপুর ধরে ছেলেটা রেড অয়েলের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে কাটালো। যার কাছেই যায় সে বলে, অমুক জায়গায় দেখো। এই করে বিকেল গড়ালো। শ্রান্তিতে আধমরা অবস্থা ছেলেটার। হতাশ হয়ে শেষে এক বৃদ্ধ পরিচিত ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করল, রেড অয়েল কোথায় পাওয়া যেতে পারে? শুনে বৃদ্ধ অবাক। জিজ্ঞাসা করে করে সব শুনলেন তিনি। ছেলেটা ধুঁকছে, তার অবস্থা দেখে বৃদ্ধ ইঞ্জিনিয়ারের মায়া হলো। তিনি বললেন, ওরা তোমার সঙ্গে চালাকি করেছে এও বুঝতে পারোনি? আর তুমি এইটুকুও জানো না, সিগন্যাল ল্যাম্পের লাল আলো হয় লাল লেন্স দিয়ে, লাল তেল দিয়ে নয়? যে ফোরম্যান ছেলেটার সরল বিশ্বাস নিয়ে এমন চালাকির খেলা খেলেছিল, তার পক্ষে কি স্বপ্নেও কল্পনা করা সম্ভব ওই ছেলেই আগামী দিনে পৃথিবীর মধ্যে সব থেকে বড় টেলিফোন সংস্থার প্রেসিডেন্ট জেমস ম্যাককুলো 60,000 মানুষের দণ্ডমুণ্ডের একচ্ছত্র অধিনায়ক হবেন? নাকি সে ভাবতে পেরেছে সরল বিশ্বাসের উপর ওই আঘাত হেনে এক তরুণ কিশোরের বুকের তলায় সে কত বড় বিপর্যয় ঘটিয়ে দিয়েছিল? হ্যাঁ, সেই দিন সেই মুহূর্ত থেকে সেই কিশোর বিশ্বাসের সঙ্গে বিবেচনার সমন্বয় ঘটাতে শিখেছিল। অ্যানুয়াল পরীক্ষার পর বঙ্কার সেই বোম্বাইয়ের মামা একদিন হঠাৎ এসে হাজির। যাবার সময় বোন আর ভাগ্নেকে তিনি সঙ্গে নিয়ে গেলেন। তারপর এই দেখা। হাত ঘড়ি দেখে বঙ্কা শশব্যস্তে উঠে দাঁড়ালো। ফের কলকাতায় এলে এ বাড়িতেই উঠবে কথা দিয়ে হাসি মুখে আবার আমাদের পায়ের ধুলো নিল। তারপর ওই ঝকঝকে গাড়িতে গিয়ে উঠল। আনন্দে তখনও আমার চোখের কোণ দুটো শিরশির করছে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।